আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা বৃত্ত যে 4.1 আছে 4.1 এর অনেক কিছু নিয়ে আলোচনা করছি। তো আজকে হচ্ছে আমরা 4.1 এর বাকি পার্টটা নিয়ে আলোচনা করব মেইনলি। তো আমরা যদি একটু পিডিএফটা ওপেন করি, আমরা কোথায় যেন ছিলাম? পেজ 11 মেবি। হ্যাঁ। আচ্ছা, আমরা মেবি প্রথম ৩টা প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। এখন হচ্ছে আমরা আস্তে, আস্তে প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। তো প্রবলেম 4 টা কি বলতেছে দেখো, খুবই সুন্দর, সুন্দর প্রবলেম এখানে চুজ করা আছে। আমরা যদি দেখি বলতেছে 1,2 কেন্দ্র বিশিষ্ট এবং x অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো তোমার কাছে অলরেডি কিন্তু কেন্দ্রটা বলে দেওয়া আছে। অর্থাৎ তুমি -g জানো, -f জানো। তো যখন তুমি -g ইকুয়ালস টু কত বলছে 1, -g ইকুয়ালস টু কত বলছে 1, অতএব g ইকুয়ালস টু কত? -1। তাহলে f ইকুয়ালস টু কত? -2। তাহলে তুমি g আর f জানো। আমরা বৃত্তের সমীকরণটা কি শিখছিলাম? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনে অলরেডি তুমি g জানো, f জানো। অজানা আছে শুধুমাত্র c। বলতেছি কি x অক্ষকে স্পর্শ করে। ওকে, x অক্ষকে স্পর্শ করলে c ইকুয়ালস টু কি হয় মনে আছে? আমরা জানি যে x অক্ষকে স্পর্শ করলে 2√g স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে? তো এইখান থেকে আমরা লিখতে পারি √g স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু 0। তো উভয় পক্ষকে যদি স্কয়ার করি তাহলে g স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু 0। অতএব c ইকুয়ালস টু হচ্ছে g স্কয়ার। তাহলে g তো আমি অলরেডি জানি। g কত জানি? g জানি হচ্ছে আমার -1। তাহলে g স্কয়ার মানে কত? 1 ই হবে। -1 এর স্কয়ার কত? 1। তাহলে এই যে দেখো c এর মান কত? 1। তাহলে আমি g জানি, f জানি, c জানি। তাহলে আমার জাস্ট এখন হচ্ছে g এর জায়গায় g এর মান, f এর জায়গায় f এর মান, c এর জায়গায় c এর মান বসাই দিলে আমার বৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে। ওকে? তাহলে আজকের লেকচারের যে প্রথম প্রবলেমটা এটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম। খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। এগুলো হচ্ছে মেইনলি এমসিকিউ তে আসে, এত সিম্পল সিম্পল প্রবলেম। আচ্ছা, এরপরে আসো যে ৫ নাম্বার যে প্রবলেমটার কথা এখানে বলতেছে, এইরকম ৫ নাম্বার যে প্রবলেম আছে এর মতো দেখবা অনেক প্রশ্ন আছে তোমার বইয়ে। -4,3 ও 12,-1 বিন্দুকে ব্যাসের দুই প্রান্ত বিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে প্রবলেমটা কিন্তু খুবই সহজ একটা প্রবলেম। তো বলতেছে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে। আমরা জানি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে ওই বৃত্তের সমীকরণ কিভাবে বের করে? x - x1 * x - x2 + y - y1 * y - y2 = 0। তাহলে এখানে x1 x2 কে, y1 y2 কে, এই যে প্রথম যে বিন্দুটা আছে, প্রথম বিন্দুর প্রথম ভুজটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, আর y1 হচ্ছে এইটা, y2 হচ্ছে এইটা। তাহলে x - x1, তাহলে মাইনাস মাইনাসে +4, এই যে x + 4 * x - x2, তাহলে এই যে x - 12 প্লাস y - y 3, এরপর হচ্ছে ইনটু y প্লাস 1, এই যে y - 3 * y প্লাস 1। তারপর হচ্ছে তুমি জাস্ট ইকুয়েশনটাকে সলভ করলে যেটা পাবা ওইটাই হচ্ছে তোমার সেই বৃত্তের সমীকরণ। তাহলে আজকের দিনে আমাদের যে ২ টা প্রবলেম আমরা অলরেডি শিখে ফেললাম। দেন হচ্ছে আমরা যে পরবর্তী প্রবলেমগুলোতে যাই। মেইনলি হচ্ছে এই প্রবলেমগুলোই বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা। তো আমরা যদি ৬ নম্বর প্রবলেমটার দিকে একটু আলোকপাত করি, মোস্ট ইম্পোর্টেন্ট প্রবলেম একটা। বলতেছে x equals to 0, y equals to 0, x equals to a, রেখাত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই ৩ টা রেখাকে x equals to 0, আচ্ছা, x equals to 0 রেখা বলতে কি বোঝা যায়? x equals to 0 রেখা বলতে কি বোঝা যায়? x equals to 0 রেখা বলতে তোমাকে y অক্ষ বোঝায়। অর্থাৎ x এর কোনো ভ্যালু নাই। ধরো আমি যদি বলি, আচ্ছা আগে randomly এইভাবে ড্র করে দেখাই। চিন্তা করো এটা হচ্ছে xy একটা অ্যাক্সিস। x অক্ষ, y অক্ষ। এখন আমি বললাম x equals to 3, এর মানে হচ্ছে x অক্ষ বরাবর ৩ ঘর গেছে। আমি যদি বলি x equals to 2, x অক্ষ বরাবর ২ ঘর গেছে। আমি যদি বলি x equals to 1, x অক্ষ বরাবর ১ ঘর গেছে। আমি যদি বলি x equals to 0,
এর মানে x অক্ষ বরাবর কোনো ভ্যালু নাই, অর্থাৎ x অক্ষ বরাবর কোনো কিছু যায় নাই, শুধুমাত্র কি আছে, y অক্ষটা আছে। এই জন্য x ইকুয়ালস টু 0 বলতে বোঝায় y অক্ষ। তাহলে সিমিলারলি y ইকুয়ালস টু 0 বলতে কি বোঝাবে, x অক্ষ। আর x ইকুয়ালস টু a মানে কি বোঝাবে, x অক্ষ বরাবর ধরো এই যে 3 2 1 এরকম একটা ভ্যালু আছে, তাহলে ওই x ইকুয়ালস টু 3 বলতে বোঝাচ্ছে x অক্ষ থেকে 3 একক দূরে y অক্ষের সমান্তরাল একটা রেখা টানো। বুঝতে পারছো কিনা? তো x ইকুয়ালস a বলতে এখানে বোঝাচ্ছে x অক্ষ থেকে a পরিমাণ দূরত্বে একটা রেখা টানো। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো আমরা এই প্রবলেমটা সলভ করি। তো এখানে বলতেছে তিনটা রেখা দেওয়া আছে তোমার কাছে, x ইকুয়ালস টু 0 রেখা। x ইকুয়ালস টু 0 রেখা বলতে কি বুঝতেছি আমি, y অক্ষকে বুঝতেছি। ওকে, x ইকুয়ালস টু 0 রেখা। দেন বলতেছে y ইকুয়ালস টু 0 রেখা। y ইকুয়ালস টু 0 রেখা বলতে আমি কি বুঝতেছি, x অক্ষকে। ওকে, তাহলে আমার x ইকুয়ালস টু 0 হলো, y ইকুয়ালস টু 0। এরপর x ইকুয়ালস টু a। x ইকুয়ালস টু a বলতে বোঝাচ্ছে x অক্ষর উপর ধরো 3 ঘর গেছে, 3 ঘর যাওয়ার পর সে কি হইছে, মানে একটা ভ্যালু আছে, অর্থাৎ x ইকুয়ালস টু 3, অর্থাৎ এই পয়েন্টটা বোঝাচ্ছে। x ইকুয়ালস টু a বলতে এই পয়েন্টটা বোঝাচ্ছে। এই যে কোনো পয়েন্ট বোঝাতে পারে, আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি আরকি। ধরো এই পয়েন্টটা বোঝাচ্ছে, তাহলে এই পয়েন্ট বরাবর একটা y অক্ষের সমান্তরাল রেখা টানো। তাহলে এই পয়েন্ট বরাবর y অক্ষের সমান্তরাল একটা রেখা টানো। ওকে, আচ্ছা, তাহলে আমি এবার এগুলাকে একটু ডিটারমাইন করি। এটা আমি বলতেছি হচ্ছে, এটাকে আমি কি বলতেছি, এটা হচ্ছে আমার x y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমার x ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে আমার x ইকুয়ালস টু a। তাহলে আমার তিনটা রেখা পেয়ে গেলাম না? তো প্রথম যে এটাকে আমি ধরে নিয়েছি হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিয়েছি 2 নম্বর সমীকরণ, আর এটাকে ধরে নিয়েছি 3 নম্বর সমীকরণ। ওকে, এখন বলতেছে এই তিনটা রেখাকে স্পর্শ করে এমন একটা বৃত্ত ড্র করতে হবে। এই তিনটা রেখাকে স্পর্শ করে একটা বৃত্ত ড্র করতে হবে। তাহলে এই তিনটা রেখাকে স্পর্শ করে আমি যদি একটা বৃত্ত ড্র করার ট্রাই করি, হয় নাই, তাও হয় নাই। এটা মোটামুটি একটু হইছে। ঠিক আছে, চিন্তা করো এখানে টাচ করছে আর কি। আচ্ছা, তাহলে দেখো তো এই তিনটা রেখাকে, প্রশ্নটা আগে প্রশ্ন অনুযায়ী ছবি আঁকতে পারতেছি কিনা, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। বলতেছে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু a, রেখা তিনটা, রেখাত্রয়কে, আচ্ছা এটা দিয়ে কি বোঝায় দেখি তো একটু। আচ্ছা, ও বুঝতে পারছি। ওকে, এখন দেখো তোমাকে প্রশ্ন বলছিল রেখাত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই তিনটা রেখাকে স্পর্শ করে আমি একটা বৃত্ত ড্র করে ফেলছি কিন্তু। তাহলে চিন্তা করো এটা হচ্ছে সেই বৃত্তের কেন্দ্রটা। ওকে, আচ্ছা, এখন এই বৃত্তের কি বের করতে হবে, আমাকে সমীকরণ বের করতে হবে। কি বের করতে হবে, বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে আসো আস্তে আস্তে আমরা সলিউশনের দিকে যাই। তাহলে সবার আগে আমি যদি একটু বলি যে এতটুকু যে দূরত্বটা, এই বৃত্তের ব্যাস কতটুকু বলতে পারবা? এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্বটাই তো বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের ব্যাসটা হচ্ছে, দেখো তো, যে এতটুকু যে দূরত্ব, এই এতটুকু দূরত্বটা কি x ইকুয়ালস টু a এর সমান না? তাহলে আমি বলতে পারি এই বৃত্তের ব্যাস হচ্ছে a। এই বৃত্তের ব্যাস কতটুকু, a। তাহলে ব্যাসার্ধ কতটুকু হবে? ব্যাসার্ধ হবে, তাহলে ব্যাসার্ধ হবে কতটুকু, r ইকুয়ালস টু a বাই 2, অর্থাৎ ব্যাসের অর্ধেক। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। ওকে, তাহলে এতটুকু হচ্ছে আমার a বাই 2, এতটুকু হচ্ছে আমার a বাই 2, এতটুকু হচ্ছে আমার a বাই 2। তাহলে দেখো তো কেন্দ্রটাও কিন্তু আমরা আল্টিমেটলি পেয়ে গেছি। কেন্দ্রকে যদি আমি c দিয়ে
আইডেন্টিফাই করি, দেখো x অক্ষ বরাবর a/2 পরিমাণ গেছে, এই যে x অক্ষ বরাবর a/2 পরিমাণ গেছে আর y অক্ষ বরাবর a/2 পরিমাণ। তাহলে কেন্দ্র C ইকুয়ালস টু আমি বলতে পারি কি, বা আমি যদি বলি সমান না দিই, স্থানাঙ্কর মতো করে লিখি a/2, a/2। তাহলে কেন্দ্র আমি জানি, ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধ কিন্তু a/2। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ দুইটাই জানি, তাহলে তো আমি বৃত্তের সমীকরণই জানি। তাহলে এই যে ব্যাসার্ধ হচ্ছে আমার, ব্যাসার্ধ জানি, কেন্দ্র জানি, তাহলে আমার বৃত্তের সমীকরণটা কি দাঁড়ালো? বৃত্তের সমীকরণটা আমার দাঁড়াচ্ছে, একটা সুন্দর জিনিস শিখছি যেহেতু ইউজ করি। আচ্ছা, সমীকরণটা কি দাঁড়াচ্ছে? আমরা জানি x মাইনাস, এই যে কেন্দ্র আর কি, a/2 হোল স্কয়ার প্লাস y মাইনাস a/2 হোল স্কয়ার ইকুয়ালস টু a/2 হোল স্কয়ার। এটা দাঁড়াচ্ছে না আমার? তাহলে এটাকে সলভ করলে আমি যে ইকুয়েশনটা পাবো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? প্রশ্নটা আরেকবার একটু বলো। প্রশ্নে বলতেছে x equals to 0, y equals to 0, x equals to a, রেখাত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো, রেখাত্রয়কে স্পর্শ করে আমি চাইলে কিন্তু আরো একটা বৃত্ত ড্র করতে পারি, আরেকটা বৃত্ত ড্র করতে পারি। দেখো তো আমি কি নিচের দিকে চাইলে এইভাবে আরেকটা বৃত্ত ড্র করতে পারি না? এই বৃত্তটাও কিন্তু এই তিনটা রেখাকে স্পর্শ করতেছে। তাহলে উপরের দিকে যেমন সত্য, নিচের দিকে তো আরেকটা বৃত্ত ড্র করা পসিবল, পসিবল কিনা? অবশ্যই পসিবল। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কি হচ্ছে দেখি তো একটু। এরও হচ্ছে, এটা যে আমি বলি কেন্দ্র, ব্ল্যাক কালারটা নেই আগের মতো করে। আচ্ছা, এই যে তারও কিন্তু ব্যাস কিন্তু a পরিমাণ, তাহলে ব্যাসার্ধ কতটুকু? a/2। তাহলে এতটুকু ডিসটেন্স কতটুকু? a/2, তাই কিনা? যেহেতু ব্যাসার্ধ a/2, তাহলে তারও কেন্দ্র কি? a/2 বাই a/2। বাট সে হচ্ছে, দেখো এই যে তার যে কেন্দ্রটা আছে, আমি যদি বলি h, k কেন্দ্র, এইচটা কিন্তু অলওয়েজ পজিটিভ আছে x অক্ষের ধনাত্মক দিকে। বাট কে, উপরের বৃত্তের জন্য কে হচ্ছে পজিটিভ আর নিচের বৃত্তের জন্য কে হচ্ছে কি নেগেটিভ। কারণ আমরা জানি y অক্ষ বরাবর হচ্ছে উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ। তাহলে কে এর মান উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তাহলে আমার যে বৃত্তের যে জেনারেল ইকুয়েশন, একটা ইকুয়েশন ছিল এরকম x minus h whole square plus y minus k whole square equals to r square। তাহলে এইখানে আমি কি বসাতে পারি? x minus h, h মানে কত? a/2, y প্লাস মাইনাস a/2। কেন প্লাস মাইনাস? কারণ k এর মান তো প্লাসও আছে মাইনাসও আছে, a/2 হোল স্কয়ার। এবার সলিউশনটার সাথে মিলাও, এই যে x minus a/2 হোল স্কয়ার প্লাস y প্লাস মাইনাস a/2 হোল স্কয়ার ইকুয়ালস টু a/2 হোল স্কয়ার। দেন হচ্ছে তুমি জাস্ট ইকুয়েশনটাকে সলভ করবা, ইকুয়েশনটাকে সলভ করলে তোমার যে কাঙ্ক্ষিত আনসার ছিল এই আনসারটা তুমি পেয়ে যাবে। বোঝা গেছে? বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এই প্রবলেমের সলিউশনটা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম ছিল, হ্যাঁ? একটু ভালো করে বুঝবা এই প্রবলেমটা। এটা দিয়ে এটারে ঘুরায় পেঁচায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এরপরের প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোকপাত করার ট্রাই করি। এবার বলতেছে 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি বর্গের একটি বর্গ, আচ্ছা 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি বর্গের একটি শীর্ষ মূলবিন্দুতে ও বিপরীত শীর্ষ x অক্ষের উপর অবস্থিত এই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সবার আগে আসো এই যে এরকম একটা স্ট্রাকচার একটু ড্র করার ট্রাই করি।
আচ্ছা, আগে আমি স্ট্রাকচারটা ড্র করি, দেন একটু বুঝাই, হ্যাঁ? তাহলে ভালো হবে বুঝতে। চিন্তা করো এটা মোটামুটি একটা বর্গ হইছে, হ্যাঁ? এখন বর্গটা এইভাবে কেন ড্র করছি তাও আমি বলতেছি। ফুল এক্সপ্লেইন করতেছি। আগে আমি একটু সুন্দর করে ড্র করি। একটু সুন্দর করে ড্র করলে দেখতে ভালো লাগে। ওকে, আচ্ছা। আই থিংক ওকে। এবার একটু লক্ষ্য করি প্রশ্নে কি বলছে। বলছে 4√2 বাহু বিশিষ্ট বর্গের। তাহলে আমি যদি বলি, সবার আগে যদি বলি যে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কতটুকু? 4√2। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কতটুকু? 4√2। ওকে? 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে। চিন্তা করো একটা শীর্ষ কোথায় আছে? মূল বিন্দুতে আছে। অপর একটা শীর্ষ কোথায় বলছে? এক্স অক্ষের উপর অবস্থিত অপর একটা শীর্ষ বা বিপরীত শীর্ষ। আচ্ছা, এখন দেখো শীর্ষ কয়টা টোটাল? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। একটা শীর্ষ বলছে মূল বিন্দুতে, বিপরীত শীর্ষ বলছে এক্স অক্ষের উপর। প্রশ্ন অনুযায়ী চিত্র ঠিক আছে। তাহলে অপর দুইটা শীর্ষ অবশ্যই বিপরীত দিকে হবে, মানে 90 ডিগ্রি করে করে হবে। তাহলে আমাদের তাহলে চারটা শীর্ষ যখন পাই, জাস্ট দাগ টানলে আমরা একটা বর্গ পেয়ে গেলাম। এখন তোমার প্রশ্ন আসতে পারে, আমি যদি বর্গটাকে এইভাবে ড্র করতাম, আমি যদি বর্গটাকে এইভাবে ড্র করতাম তখন কি হতো? তখন দেখো তো প্রশ্ন অনুযায়ী কি মিলে? একটা শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে, ঠিক আছে? অপর বিপরীত শীর্ষটা কি মূল বিন্দুতে আছে? সরি, এক্স অক্ষের উপর আছে? না, বিপরীত শীর্ষটা এক্স আর ওয়াই অক্ষের মধ্যবর্তী একটা জায়গায় আছে। অপর একটা শীর্ষ যদি বলতো সেক্ষেত্রে তুমি এভাবে ড্র করতে পারতা। বাট এখানে বলে দিছে কি বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর অবস্থিত। বিপরীত শীর্ষ। এই জন্য হচ্ছে ছবিটা এরকম হয়েছে। বোঝা গেছে এতটুকু? ওকে, আমাদের এতটুকু গেল প্রশ্নের। এরপর বলছে এই বর্গের কর্ণকে বেশ ধরে। এই বর্গের কর্ণকে, তাহলে চিন্তা করো এই বর্গের, আমি যদি বলি এটা হচ্ছে আমার ও বিন্দু, এটা আমার এ বিন্দু, তাহলে ও এটা কি কর্ণ না একটা? এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ও এটা কি কর্ণ কি না? হ্যাঁ, অবশ্যই কর্ণ। ও এ যদি কর্ণ হয়, আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি না? সূত্র কি? √2 ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 4√2। তাহলে মাল্টিপ্লাই করলে কত আসে? √2 ইনটু √2 মানে 2, 4 দুগুণা 8 একক। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 8 একক। তাহলে এই যে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য যদি 8 একক হয়, এইখানে যে একটা বিন্দু আছে এই বিন্দুটা হচ্ছে 0,0 বিন্দু। তাহলে এইখান থেকে 8 একক দূরে অপর একটা বিন্দু আছে বা বিপরীত বিন্দুটা আছে। তাহলে এই বিন্দুটা কি হবে? 8,0 হবে। কেন 8,0? 8 হচ্ছে বলে দিছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8 একক। তাহলে মূল বিন্দু থেকে 8 একক দূরে আছে আমার কর্ণের অপর বিন্দুটা। আর এই জিরোটা কেন? কারণ এটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর y = 0 হয়। এটা তো আমরা শিখে আসছি। ওকে, তাহলে আমার এই বিন্দুটাও পেয়ে গেলাম 8,0। তাহলে আমি এবার দেখো ব্যাসের প্রান্তবিন্দু জানি। এই যে বলছে কি এটা কি আমার একটা ব্যাস না? ব্যাসের প্রান্তবিন্দু আমি এখন জানি। ব্যাসের প্রান্তবিন্দু যখন আমি জানি, বৃত্তের সমীকরণটা আমি বের করে ফেলতে পারি না? x - x1 ইনটু x, এই যে এটা আর কি x - x1 ইনটু x - x2 প্লাস y - y1 ইনটু y - y2 ইকুয়ালস টু 0। যেখানে x1 এর মান হচ্ছে 0, x2 এর মান হচ্ছে 8, আর y1 এর মান হচ্ছে 0, y2 এর মান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? x - 0, x - 8 প্লাস y - 0, y - 0। এটা এখান থেকে যদি ক্যালকুলেশন করে যেটা আসবে এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। বাট এইখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? বলতেছি। ওকে, এবার আসো কিন্তুতে আসো। এখন
এখানে তো কোথাও বলে দেয় নাই যে বিপরীত শীর্ষ এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। আমি যে বিপরীত শীর্ষটা নিছি মূলবিন্দু থেকে, এটা তো এক্স অক্ষের ধনাত্মক দিকে নিছি। আমি তো চাইলে এক্স অক্ষের ঋণাত্মক দিকেও নিতে পারতাম বিপরীত শীর্ষটা, পারতাম না? তাহলে আসে আবার বিপরীত দিকেও নেই, কারণ ওরা তো আমাকে কোথাও, ওরা তো আমাকে কোথাও বলে দেয় নাই যে এক্স অক্ষের ধনাত্মক দিকেই শুধুমাত্র হবে, ঋণাত্মক দিকেও তো হতে পারে। তাহলে এটাই চিন্তা করলাম বি বিন্দু। তাহলে এবার বলো যে এই দিক বরাবর যদি কর্ণটা 8 একক হয়, এদিকেও তো 8 এককই আছে, তাহলে এদিকে যদি 8,0 হয়, এদিকে কি হবে? -8,0 হবে। তাহলে এদিকেও তো আমি বৃত্তের আরেকটা ব্যাসের প্রান্তবিন্দু পাইলাম, পাইলাম কিনা? এদিকে যদি হয় তোমার কি, তাহলে দুইটা বৃত্তের সমীকরণ পাবো না আমি? পাবো তো। তাহলে আমি চাইলে কি বসাতে পারি? x - x1 x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়ালস টু 0, যেখানে x1 ইকুয়ালস টু 0 আর x2 ইকুয়াল টু আমি প্লাস মাইনাস 8 বসাই দিলেই আমার আনসারটা একবার বের হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি x - 0 ইন্টু x প্লাস মাইনাস 8, কারণ এই x2 এর মান একবার প্লাস 8 একবার মাইনাস 8, প্লাস y - 0 ইন্টু y - 0 ইকুয়ালস টু 0। এবার এটাকে সলভ করো, তাহলে তোমার আনসারটা বের হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি আশা করি। এবার আসল সলিউশনটা যদি একবার দেখি। এই যে দেখো x - 0, এই যে x - 0 ইন্টু x প্লাস মাইনাস 8 প্লাস y - 0 ইন্টু y - 0 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা যদি ইকুয়েশনটা সলভ করি তাহলে হচ্ছে আমরা আমাদের আনসারটা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা। এবার আসো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি লাস্ট প্রবলেম বলা যেতে পারে। এগুলো হচ্ছে প্রত্যেকটা টাইপ ওয়াইজ আমি এখানে প্রবলেমগুলো তুলছি, বুঝছো? তো এর বাহিরেও অনেক প্রবলেম আছে বইয়ে, আসার মতো প্রবলেমই। তো এগুলো হচ্ছে তুমি চাইলে বই থেকে করতে পারো, আমি হচ্ছে ডিরেক্ট টেস্ট পেপারে চলে যাবো আর কি। আর তুমি হচ্ছে বইয়ের প্রবলেমগুলো একটু করবা, যেখানে আটকাও মানে বোর্ড প্রশ্নগুলাই শুধুমাত্র বই থেকে। তো যেগুলাতে আটকাও ওইগুলো হচ্ছে মার্ক করে রাখবা, যদি না পারো তো ওইগুলো আমি আবার দেখাই দিব। আশা করি পারার কথা, এর বাইরে নাই তেমন একটা। এবার এই প্রশ্নে আসো, বলতেছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। কি বলছে? এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে, ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। তাহলে এই অঙ্কটাকেও চাইলে তুমি দুই ভাবে করতে পারো, এই অঙ্কটাকেও চাইলে তুমি দুই ভাবে করতে পারো। প্রথমে আমি এইখানে যেভাবে করা নাই এর উল্টা পদ্ধতিতে করে দেখাই। কি বলছে? এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। এখন 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 এক্স অক্ষকে দেখো, ছবিটা এরকম হবে আর কি। এই যে এক্স অক্ষকে স্পর্শ করছে আর ওয়াই অক্ষ থেকে কাট করছে, তাহলে এক্স অক্ষকে যদি 4,0 বিন্দুতে স্পর্শ করে তাহলে এক্স অক্ষ বরাবর 4 একক না, তাহলে সি ইকুয়ালস টু কি হয়? আমাদের জি স্কয়ার হয়। তাহলে জিটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, কেন্দ্র। আচ্ছা আগে কেন্দ্রটা বের করি, এটাকে কেন্দ্র ব্যাসার্ধ বের করে দেখাইলে তোমার জন্য ইজি হবে, এভাবে একটু কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা সুন্দর করে ছবি এঁকে ড্র করে দেখাই।
ওকে, তো বলতেছে y অক্ষ থেকে কাট করছে আর x অক্ষকে স্পর্শ করছে। তো এরকম একটা বৃত্ত হইতে পারে। চিন্তা করো না, এইটা একটা বৃত্ত। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো সে হচ্ছে এতটুকু হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ আমি বলতে পারি। তো এই আমি আমার নোটের মতোই দেখাচ্ছি। এটা চিন্তা করলাম পি বিন্দু, এটা হচ্ছে আমার এ বিন্দু, আর এদিক বরাবর যে দূরত্বটা এটাকে বলতেছে হচ্ছে বি বিন্দু। ওকে, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, আচ্ছা, এখন দেখো, আর এটাকে সি বিন্দু বললাম, এই জায়গাটাকে ডি বিন্দু বললাম, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যতটুকু অংশ ছেদ করছে, এই যে নির্ণয় বৃত্ত এক্স অক্ষকে এ 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে সিডি, এই যে সিডি ইকুয়ালস টু 6 একক যে খণ্ডন করে। কেন্দ্র পি থেকে সিডি এর উপর একটি পিবি লম্ব টানি। তাহলে এই যে সিবি ইকুয়ালস টু, এই ক্ষেত্রে সিবি ইকুয়ালস টু ভিডি ইকুয়ালস টু 6/2 ইকুয়ালস টু 3 একক, অর্থাৎ মধ্যবিন্দু বরাবর হবে আর কি একদম। তাহলে সিবি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু 6/2 ইকুয়ালস টু 3 একক। তাহলে আমি বিডি ইকুয়ালস টু কতটুকু পাইলাম? 3 একক পাইলাম। এই যে এতটুকু জায়গায় কতটুকু পাইলাম? 3 একক পাইলাম। তাহলে আমি, আচ্ছা, এইভাবে একটা যদি রেখা টানি তাহলে এই জায়গায় কি একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হলো না? সমকোণী ত্রিভুজ যদি ক্রিয়েট হয়, এখানে আমি চাইলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেখানে পিডি কিন্তু অলরেডি আমি জানি। পিডি মানে কি? ব্যাসার্ধ। তাহলে এপি জানি কিনা? আচ্ছা, পিবি জানি, এখান থেকে হচ্ছে আমার পিবিটা জানা আছে। কিভাবে পিবি জানা আছে? কারণ দেখো, এই যে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কতটুকু বলছিল? 4 একক বলছিল না? 4,0 বিন্দু, এ বিন্দুটা যদি 4,0 হয়, x অক্ষ বরাবর গেছে 4 একক, y অক্ষ বরাবর হচ্ছে 0 একক। তাহলে এতটুকু দূরত্ব কত? 4। তাহলে এতটুকু যদি 4 হয়, এটা যদি অবিন্দু হয়, এতটুকু যদি 4 হয়, অবশ্যই পিবি ইকুয়ালস টু কত? 4। তাহলে আমি এটা জানি 3, এটা জানি 4। তাহলে এখানে যদি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি যে পিডি স্কয়ার ইকুয়ালস টু পিবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তো এখান থেকে আমি পিডির মান পাবো হচ্ছে 5 একক। 16 যোগ 9 25, 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে এতটুকু কত পাবো? 5 একক পাবো। ঠিক আছে কিনা? এখন বলতে পারো যে এখানে প্লাস মাইনাস কেন দিছে? অবশ্যই প্লাস মাইনাস আসবে। কেন আসবে না? কারণ পিডি স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। তাহলে আমরা জানি স্কয়ারে উঠাইলে আমরা হচ্ছে প্লাস মাইনাস দিতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে বোঝাচ্ছে যে জিনিসটা হচ্ছে নিচের দিকেও তো পসিবল, এইভাবেও তো পসিবল ছবিটা। এবার পসিবল না? এই যে y অক্ষ বরাবর 6 একক, ওরা তো কোথাও বলে দেয় নাই যে y অক্ষের ধনাত্মক দিকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। এখানে জাস্ট বলছে y অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। তাহলে পিকচার আবি বাকি হে, এইখানেও তোমার সেম ভাবে ছবি হওয়া পসিবল। এই জন্য হচ্ছে এখানে প্লাস মাইনাস ইউজ করা হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে আমি পিডি পাইলাম প্লাস মাইনাস 5 একক। তাহলে আমি যখন পিডি জানি, পিডি মানে কি? আমার ব্যাসার্ধ না? পিডি মানে কি? ব্যাসার্ধ। আর কেন্দ্র দেখো আমি জানি, এই যে x অক্ষ বরাবর দূরত্ব এতটুকু, y অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে কত? ব্যাসার্ধ পরিমাণ। তাহলে 4, প্লাস মাইনাস 5। প্লাস মাইনাস 5 কেন? এই যে দুইটা বৃত্ত আছে, তাহলে উপরের দিকের জন্য হচ্ছে প্লাস 5, নিচের বৃত্তের জন্য হচ্ছে মাইনাস 5। এই যে আগের মতো করে x - 4 হোল স্কয়ার প্লাস y প্লাস মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। এরপর হচ্ছে জাস্ট এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করলেই আমরা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাই। তো এই ছিল মেইনলি হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো, পসিবল প্রবলেম। এরপর হচ্ছে স্পর্শ রিলেটেড কিছু আছে, একটু স্পর্শ না, দুইটা বৃত্ত স্পর্শ করার শর্ত এরকম আর কি। দেখি যদি আমরা একটু, আচ্ছা, তো এইখানে বলতেছে দুটি বৃত্ত স্পর্শ করার শর্ত। দুটি বৃত্ত স্পর্শ করার শর্ত। এখন বৃত্তদ্বয়ের মধ্যে দুই ধরনের স্পর্শ হইতে পারে। একটা হইতে পারে বহিঃস্পর্শ, আরেকটা হইতে পারে কি ধরনের স্পর্শ? অন্তঃস্পর্শ। একটা হচ্ছে এই যে এইখানে ছবি দেখলে সুন্দর করে বোঝা যাচ্ছে বহিঃস্পর্শ। এখন বহিঃস্পর্শটা কিভাবে হয়? দেখো এখানে C1 C2 R1 R2। C1 মানে হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, C2 মানে হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, R1 মানে হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, R2 মানে হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বহিঃস্পর্শ কখন হবে?
বলে দিছে যখন C1 C2 ইকুয়ালস টু R1 প্লাস R2 হবে। C1 C2 মানে কি? দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের, এই যে প্রথম বৃত্তের কেন্দ্র থেকে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হয় কখনো, তখন আমরা বলবো যে বৃত্ত দুইটা পরস্পর বহিঃস্পর্শ করে আছে। দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি কখনো কি হয়, তাদের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়, তখন আমরা বলবো যে বৃত্ত দুইটা বহিঃস্পর্শ করে আছে। দেন হচ্ছে অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শটা কখন হবে? দেখো, এখানে একটা বৃত্ত আছে অলরেডি, বড় একটা বৃত্ত। এই বৃত্তের ভিতরে চিন্তা করো আরো একটা ছোট একটা বৃত্ত আছে। তাহলে এটা হচ্ছে তোমার বড় বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র, এটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র। ওকে, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু। তাহলে বলতেছে আবার কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এতটুকু। এই যে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই কালো কালি দিয়ে দিলাম C1 C2। তাহলে দেখো তো কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বটা খুবই ছোট না? এজন্য বলতেছে যদি কখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান হয়, ব্যাসার্ধ দ্বয়ের, এটা হইতে পারে R1 R2 অথবা R2 R1, মানে যেটা বড় সেটা থেকে বিয়োগ দিবা। বলতেছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি তাদের ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে বৃত্ত দুইটা পরস্পর অন্তঃস্পর্শ করে আছে। বোঝা গেছে? আবারও বলি, যদি বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান হয়, আমরা তখন বলবো যে বৃত্ত দুইটা পরস্পর অন্তঃস্পর্শ করে আছে। এবার একটা প্রবলেম দেখা যাক। বলতেছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 3,4, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, অর্থাৎ C1 দেওয়া আছে, এবং x² + y² = 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। বলে দিয়েছে কি ধরনের স্পর্শ হয়? বহিস্থভাবে স্পর্শ হয়। বহিস্থভাবে স্পর্শ হলে কন্ডিশন কি? C1 C2 = R1 + R2। তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে C2, ব্যাসার্ধ দেওয়া আছে R2। ওকে, তাহলে আমার অজানা আছে শুধুমাত্র R1, তাই কিনা? তাহলে C2 কত? 0,0। তাহলে C1 হচ্ছে আমার 3,4, C2 হচ্ছে আমার 0,0। তাহলে C1 C2 মানে কি? দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু আমরা জানি √x1 - x2² অর্থাৎ 3 - 0² প্লাস 4 - 0² অর্থাৎ 3² + 4² মানে হচ্ছে 9 + 16 25, 25 এর বর্গমূল হচ্ছে 5। C1 C2 কত? 5। আর R1 + R2 কত বলে দিছে? 4। তাহলে আমরা জানি বহিঃস্পর্শ করার শর্ত কি? C1 C2 = R1 + R2। তাহলে R1 = কত? 5 - 4 = 1। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4, ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে বৃত্তটার ইকুয়েশন কি হবে? x - 3² + y - 4² = 1²। তাই কিনা? আচ্ছা, সরি, এখানে একটু ভুল হয়েছে। R2, R2টা কত? 4 না, এটা তো 2²। তাহলে R2 = 2, R2 = 2। তাহলে 5 থেকে 2 গেলে কত থাকে? 3। তাহলে এখানে হচ্ছে 3²। এই যে, ওকে। তাহলে এইটা ছিল আমাদের স্পর্শক রিলেটেড যে প্রবলেম, এইটার একটা প্রবলেম। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি। আচ্ছা, এবার আসো দুইটা বৃত্ত, একটু আগে তো দেখলাম যে দুইটা বৃত্ত স্পর্শ করার শর্ত। তাহলে দুই ধরনের স্পর্শ হইতে পারে, একটা হচ্ছে বহিঃস্পর্শ, আরেকটা হচ্ছে অন্তঃস্পর্শ। এখন বলতেছে যে দুইটা বৃত্ত স্পর্শ না করলে তারা কিভাবে কিভাবে থাকতে পারে? 3 পদ্ধতিতে থাকতে পারে। একটা আচ্ছা, 4 পদ্ধতিতে থাকতে পারে। একটা হচ্ছে বিচ্ছিন্নভাবে থাকতে পারে, একটা হচ্ছে ছেদ করে থাকতে পারে, একটা হচ্ছে একটার ভিতরে আরেকটা থাকতে পারে, আরেকটা হচ্ছে এককেন্দ্রিক। অর্থাৎ এককেন্দ্রিকটা হচ্ছে একটার ভিতরে আরেকটা ওয়ান কাইন্ড অফ। আচ্ছা,
এখন তোমার যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে দুইটি বৃত্ত বিচ্ছিন্নভাবে থাকার শর্ত কি, দুটি বৃত্ত বিচ্ছিন্নভাবে থাকার শর্ত কি, তাহলে আমরা জানি যে C1 C2 ইকুয়ালস টু যদি অর্থাৎ বহিঃস্পর্শ হওয়ার শর্ত কি C1 C2 ইকুয়ালস টু R1 প্লাস R2, আর অন্তঃস্পর্শ হওয়ার শর্ত কি C1 C2 ইকুয়ালস টু R1 মাইনাস R2 অথবা R2 মাইনাস R1, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ। তাহলে দুইটা বৃত্ত স্পর্শ না করার শর্ত কি হবে, যদি এই দুইটার একটা না হয়, অর্থাৎ C1 C2 ইজ গ্রেটার দেন, অর্থাৎ দুইটা বৃত্তের অর্থাৎ কি বলছে বিচ্ছিন্নভাবে, বিচ্ছিন্নভাবে কখন হবে, যখন কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্বটা অবশ্যই ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের চেয়ে বেশি হবে। অর্থাৎ বোঝাতে চাচ্ছি এই যে কালো দাগটা দেওয়া আছে C1 থেকে C2 পর্যন্ত যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটা যদি তাদের ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, R1 হচ্ছে এতটুকু, R2 হচ্ছে এতটুকু, এই দুইটার যোগফলের চাইতে যদি বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে বৃত্ত দুইটা বিচ্ছিন্নভাবে থাকবে। ওকে, তাহলে ছেদ করে কিভাবে থাকবে, যদি বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি R1 প্লাস R2 চাইতে ছোট হয়, R1 প্লাস R2 চাইতে ছোট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বৃত্ত দুইটা একটা আরেকটাকে ছেদ করে থাকবে। তাহলে একটার ভিতরে আরেকটা বলতেছে, একটার ভিতরে আরেকটা থাকবে যদি তাদের বিয়োগফলের চাইতেও ছোট হয়। একটু আগে কি দেখছি, ছেদ করবে কখন, যদি যোগফলের চাইতে ছোট হয়, আর একটার ভিতরে আরেকটা থাকবে কখন, যদি তাদের বিয়োগফলের চাইতেও ছোট হয়, যদি তাদের বিয়োগফলের চাইতেও ছোট হয় সেই ক্ষেত্রে হচ্ছে একটার ভিতরে আরেকটা থাকবে। ওকে, তাহলে এক কেন্দ্রিক যদি বৃত্ত দুইটা একটা কেন্দ্রের মধ্যে হয়, অর্থাৎ এটা একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত, দুইটা বৃত্তের কেন্দ্র সেম, দুইটা বৃত্তের কেন্দ্র সেম বাট ব্যাসার্ধ ভিন্ন, কেন্দ্র সেম বাট ব্যাসার্ধ ভিন্ন, ওই দুইটা বৃত্তকে আমরা বলবো যে এক কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, অর্থাৎ C1 C2। অর্থাৎ দেখো এবার C1 বলো C2 বলো তাদের মধ্যবর্তী কোনো দূরত্বই নেই, এজন্য বলতেছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, 0 হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো উদাহরণ 1 2 দিয়ে অনেক প্রবলেম দেখবা, এই প্রবলেমগুলো হচ্ছে আমি মেইনলি করছি হচ্ছে কেতাব স্যারের বই থেকে। হ্যাঁ, আমি কেতাব স্যারের বই ফলো করছিলাম, কেতাব স্যারের বই থেকে। তো এইখানে যে সলিউশন গুলো করা আছে এগুলো হচ্ছে সব কেতাব স্যারের বই থেকে করা। তুমি হচ্ছে অক্ষরপত্র করো, কোনো প্যারা নাই, যেগুলাতে আটকায় যাও এগুলো হচ্ছে একটু সলিউশন দেখে ট্রাই করবা, এরপরে যদি না পারো তো তুমি হচ্ছে এগুলো আমার জন্য রাখবা, আমি দেখাই দিব, আমাকে ছবি পাঠাবা, ইনশাল্লাহ আমি করে দিব। ঠিক আছে, এই যে এইখানে একটা দেখো খলিফার নিয়ম, খলিফার নিয়ম, এই নিয়মটা দিয়ে আসলে অনেক ম্যাথ খুব সহজ হয়ে যায়। তাই আমি বলবো তবে অঙ্কটা অনেক বড় হয়, বুঝতে পারছো, অর্থাৎ যখনই দুইটা বিন্দু দেওয়া থাকে তখনই কিন্তু আমি খলিফার নিয়ম অ্যাপ্লাই করে করে ফেলতে পারি, বাট খলিফার নিয়মটা হচ্ছে আমি সামনে শিখাবো যদি দেখি টেস্ট পেপারে কোথাও অ্যাপ্লাই করছে। মানে খলিফার নিয়মটা মেইনলি ছিল কেতাব স্যারের বইতে, এসি আহমেদ স্যারের বইয়ে নাই, এখন মনে হয় অক্ষরপত্র স্যারের বইয়ে তো আছে। তো অক্ষরপত্রের বইও আছে, হ্যাঁ অক্ষরপত্রতেও আছে, অক্ষরপত্র প্রকাশনী নট স্যার। আচ্ছা, এখন খলিফা নিয়মের প্রবলেম সলিউশনটা একটু বড় হয়, বাট একটা পদ্ধতি মনে রাখলে অনেক প্রবলেম খুব সহজে করা যায়, তো দরকার নাই আসলে, যেই প্রসেসগুলো শিখেছি ওইগুলোর মধ্যেই তুমি করে ফেলতে পারবা খুব ইজিলি। যদি এরপরও কোনো প্রবলেম আমরা মানে একবারই পারতেছি না সেক্ষেত্রে হচ্ছে আমরা খলিফার নিয়মটা অ্যাপ্লাই করবো, কিন্তু এটা হচ্ছে বড়, তো খলিফার নিয়মটা আমি হচ্ছে পরে শিখাবো। আর বাকি ম্যাথগুলো মোটামুটি এই যে এই কনসেপ্টগুলোর মধ্যে আছে, এর বাইরে কোনো কিছু আমি দেখতেছি না। বাকি হচ্ছে টেস্ট প্রয়োগ করার সময় যদি কোথাও এই যে দেখো এরকম প্রবলেম সলভ করছি না, টেস্ট প্রয়োগ করার সময় যদি কোথাও প্রবলেম ফেস করি আর কি, এই যে এরকম প্রবলেমও সলভ করছি, এই যে এরকম প্রবলেম সলভ হয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই ক্লাসটা একটু ছোট হচ্ছে এর জন্য প্রেরণা, আমরা নেক্সট ক্লাসে একদম 4.2টা শেষ করে দিব। হ্যাঁ, এখন নতুন করে শুরু করতেছি না আরেকটা জিনিস। তো এতটুকু পর্যন্ত তুমি হচ্ছে একটু প্রবলেমগুলো সলভ করো, দেন হচ্ছে আমি 4.2টা শুরু করব। হ্যাঁ, নেক্সট ক্লাস। এখানে অনেক কনসেপ্ট হচ্ছে সরলরেখার কনসেপ্ট আছে 4.2 তে। আমরা হচ্ছে এই বৃত্তের চ্যাপ্টারটা শেষ করেই ইনশাআল্লাহ সরলরেখা শুরু করব।
চেষ্টা করব রেকর্ডেড ক্লাসের মধ্যে এগুলো পড়ানোর। তাহলে হচ্ছে তুমি বারবার দেখে এগুলো প্র্যাকটিস করতে পারবা। মানে এগুলো হচ্ছে একবারে মনে থাকে না। তো এগুলো আসলে অফলাইন ক্লাসের চেয়ে অনলাইন ক্লাসই বেটার। বারবার সলভ করা যায়। ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।